মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় 17 নভেম্বর। কোনো কর্মসূচি বিচারে প্রভাব ফেলবে না বললেন চিফ প্রসিকিউটর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে সাড়া নেই, রাজধানীতে যান চলাচল সীমিত। ফরিদপুর সহ কয়েক স্থানে আগুন অবরোধ। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া আগামী নির্বাচন নিরপেক্ষতা হারাবে শঙ্কা সিইসির। আচরণবিধি ভঙ্গে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং তরুণদের শুধু দেশে নয় বিশ্বেও সেরা হতে হবে বললেন প্রধান উপদেষ্টা। নতুন কুড়ি বিজয়ীদের পুরস্কার বিতরণ, কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে 17 নভেম্বর। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এদিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এ রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে প্রসিকিউশন। কোনো কর্মসূচি এ রায়ে প্রভাব ফেলবে না বলেও দাবি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য 17 নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিবেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নিয়ে প্রসিকিউশন কি বলছে সেটি জানতে চাই এবং সেই সাথে আপনি সার্বিক চিত্র কি দেখছেন ট্রাইব্যুনালের সেটি জানাবেন আমাদের। বলছিলেন দীর্ঘ প্রায় 5.5 মাস এই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, অর্থাৎ মামলার তদন্ত কর্মকর্তাদের যে তদন্ত রিপোর্ট, এরপর ট্রাইব্যুনালের কার্যক্রম, এই 5.5 মাস সময়ের পরে কিন্তু আজকে সেই দিন ছিল, অর্থাৎ শেখ হাসিনা, তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ মামলা ছিল, সেই মামলার রায়ের তারিখ ঘোষণার দিন ছিল আজ। এই দিনটি ঘিরেই কিন্তু সকাল থেকে ট্রাইব্যুনাল একাই বেশ থমথমে পরিবেশ ছিল, নিরাপত্তা বেষ্টনী আরও বৃদ্ধি করা হয়েছিল। সেইটি ঘোষণা করা হয়েছে আগামী 17 নভেম্বর এই মামলায় রায়ের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। সকাল 12টার ঠিক পরে, অর্থাৎ আমি যদি একটু স্পেসিফিকভাবে বলি, ঠিক 12:09 ট্রাইব্যুনাল 1-এর যিনি চেয়ারম্যান রয়েছেন গোলাম মর্তুজা, তিনি কিন্তু এই দিনটি নির্ধারণ করেন। আগামী 17 নভেম্বর সোমবার শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন যে এই যে রায়, এই রায় অবশ্যই দেশবাসী তাকিয়ে রয়েছেন এই রায়ের দিকে এবং এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে সারা পৃথিবীর কাছে যে জুলাই হত্যাযজ্ঞ চালিয়েছিলেন শেখ হাসিনার সরাসরি নির্দেশেই যে ছাত্রজনতার উপর হত্যা করা হয়েছিল সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। তবে অপর পক্ষেই কিন্তু শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী ছিলেন, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন, তিনিও দাবি করেছেন, তিনি এখনও মনে করেন যে ট্রাইব্যুনাল তার আসামি, তার যে মক্কেল রয়েছেন শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে খালাস দিবে। শেখ হাসিনা এখন নির্দোষ বলে তিনি জানিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই মামলা লড়তে কোনো রকম বাধার সম্মুখীন তিনি হয়েছেন কি, তিনি জানিয়েছেন কোনো রকম বাধার সম্মুখীন তিনি হননি। তবে যদি আসামির উপস্থিত থাকতো সেক্ষেত্রে আরও বেশি তার জন্য সুবিধা হতো। অপরপক্ষে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে আগামী 17 নভেম্বরেই ঠিক হয়ে যাবে শেখ হাসিনার ভাগ্যে কি নির্ধারণ করছে। এবং একই সঙ্গে এই মামলায় যিনি রাজসাক্ষী ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকে তার বিচার কিন্তু চাওয়া হয়নি। তবে এটা নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন আমির হোসেন, শেখ হাসিনার পক্ষে যিনি আইনজীবী ছিলেন। তিনি জানিয়েছেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক আইনজীবী, তিনি নিজেকে বাঁচাতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তার উপর কিন্তু এই দোষ দিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ অলি।
মেজবা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সহকর্মী মেজবা রহমান যোগ দিয়েছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে জোরদার করা হয়েছে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। নিরাপত্তার এমন তোড়জোড়ে সড়কে কমেছে গণপরিবহনের সংখ্যা। এদিকে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে শাহবাগ সহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন এমআর আসাদ। লকডাউন কর্মসূচির দিন রাজধানীর বিজয় সরণির চিত্র এটি। সড়কে যানবাহনের চলাচল থাকলেও সংখ্যায় তা কম। নিরাপত্তা রক্ষায় পুলিশ সদস্যদের পাশাপাশি দেখা গেছে সেনা ও বিজিবি সদস্যদের। এদিকে নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অবস্থান নেন। দেখা যায় কয়েকটি মিছিল। জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান তারা। শেখ হাসিনা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যে 1400 মানুষকে হত্যা করেছে এবং 16 বছরে 10,000 মানুষকে হত্যা করছে, তাহলে ইকুয়াল টু 11,400। আমাদের দাবি হচ্ছে তাকে 11,400 বারে তাকে ফাঁসি দেওয়া হোক। শেখ হাসিনার জন্য বাংলাদেশের এই 18 কোটি 20 কোটি মানুষ সঠিকভাবে চলতে পারতো না, সঠিকভাবে ভোট দিতে পারতো না, একটা আয়নাঘর তৈরি করে জিম্মি করে রাখতো। এইটার প্রতিহিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে বলেও দাবি করেন অবস্থানকারীরা। আজকে সারাদিন রাস্তা অবস্থান করব, তাদেরকে যেখানেই পাবো সেখানে আমরা তাদেরকে ঠেকিয়ে দেবো। আমরা যেখানে পাবো তাদেরকে গণদোলাই দিয়ে আমরা পুলিশের কাছে হস্তান্তর করব। নিজে দিল্লি, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এখানে বসে এই যে গরিব মানুষগুলোরে মার খাওয়াইতেছে। তো বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ যারা করেন একটু বলি ভাই, একটু প্লিজ নিজের বিবেকটারে বর্গা দিয়েন না। সারাদিনের পর বৃহস্পতিবার রাতের পুরোটাই এ পাহারা চলমান রাখার কথা উল্লেখ করেন তারা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীর চিত্র জানাতে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী হুমায়ুন কবির এবং নাহিদ সিরাজি নিম্মি। শুরুতেই যাব হুমায়ুনের কাছে। হুমায়ুন, আপনি সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় গিয়েছেন, দেখেছেন কি অবস্থা? জানতে চাই যে আওয়ামী লীগের লকডাউনের প্রভাব আপনি কেমন দেখেছেন? জুলাই আগস্টে অর্থাৎ সরাসরি হত্যাযজ্ঞের অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরুদ্ধে অপরাধের যে মামলা, সেই মামলাটি আজকে রায়ের দিন ধার্য ছিল। অর্থাৎ ইতিমধ্যে আপনি জেনেছেন যে অর্থাৎ 17 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। অর্থাৎ আওয়ামী লীগের যে লকডাউন, সেই লকডাউনকে ঘিরে কিন্তু আমি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমি গিয়েছি। সেখানে আমি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আমি লক্ষ্য করেছি। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অর্থাৎ জামাত শিবির, বিএনপির লোকজনও কিন্তু অর্থাৎ আওয়ামী লীগের যে কোনো নাশকতা রোধে কিন্তু তারা কিন্তু তৎপর রয়েছেন। এখানে আমি আছি মিরপুর 10 নম্বর এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে অর্থাৎ সেনাবাহিনীর যে সদস্যরা তারা কিন্তু সকাল থেকে দাঁড়িয়ে আছে। অর্থাৎ আওয়ামী লীগের যে কোনো অর্থাৎ নাশকতা প্রতিরোধে তারা কিন্তু তৎপর রয়েছেন। তাছাড়া সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ, বিজেপি যে সদস্য আছেন তারাও কিন্তু কাজ করছেন। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু সড়কে যান চলাচলে যাত্রীবাহী গাড়ির সংখ্যা কিছুটা কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রীবাহী অর্থাৎ যানের সংখ্যা কিন্তু বাড়তে থাকে। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু জামাত শিবির সহ বিএনপির লোকজনেরা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা সকাল থেকে এখনও পর্যন্ত অর্থাৎ রাজধানীর কোনো জায়গায় কিন্তু কোনো বিশৃঙ্খলার অথবা খবর আমরা পাইনি। আমরা দেখেছি যে যান চলাচলে স্বাভাবিক রয়েছে। অর্থাৎ মানুষের মধ্যে কিছুটা একটু উদ্বেগ কাজ করছে। কিন্তু আওয়ামী লীগে যেভাবে 10 তারিখ থেকে তাদের যে লকডাউনের যে কার্যক্রম তারা ঘোষণা দিয়েছে অর্থাৎ ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে, অর্থাৎ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে অর্থাৎ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক অর্থাৎ 10 তারিখ থেকে তাদের যে লকডাউন ঘোষণা করেছে, 13 তারিখে তারা বড় আকারে রাজধানীতে অর্থাৎ সমাগম করার কথা ছিল। সেইটা কিন্তু আমরা বিন্দু পরিমাণে কিন্তু দেখিনি। রাজধানীতে যান চলাচল ছিল স্বাভাবিক। অর্থাৎ প্রথম অবস্থায় কিছুটা যান চলাচল কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। অর্থাৎ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তো ওলি আমাদের হাইকোর্ট এলাকা আছে, আমাদের সহকর্মী নিম্নি, আমরা চলে যাচ্ছি নিম্নির কাছে।
ধন্যবাদ আপনাকে। আমিও বেশ কয়েকটি জায়গা যে রয়েছে যেগুলো খুব বেশি জনবহুল থাকে এবং যানজটে পূর্ণ থাকে এমন কয়েকটি জায়গা, যেমন মৎস্য ভবন এবং হাইকোর্টের সামনে, এখানে কিন্তু আমি দেখেছি এবং যা দেখলাম যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন কার্যক্রম রয়েছে সেটি ঘিরে কিন্তু যথেষ্ট সচেতন অবস্থানে রয়েছে এবং খুব ভালোভাবেই তারা যেন যে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেটি প্রতিহত করার জন্য কিন্তু সর্বদা তারা এখানে প্রস্তুত রয়েছেন। এবং আর কিছু যদি যুক্ত করতে চাই তাহলে সকাল থেকেই আমাদের সহকর্মী যেমনটি জানিয়েছেন যে সকাল থেকেই কিন্তু আসলে যানবাহনের চাপ খুব একটা দেখা যায়নি, তবে যেই গণপরিবহনগুলো রয়েছে সেগুলোতে যতটা চোখে পড়েছে যে সেগুলোতে কিন্তু অফিস গামী যারা রয়েছেন তারা ছাড়া আসলে আজকে খুব একটা যে চাপ, যে যাত্রী চাপ সেটি কিন্তু ছিল না এবং একান্তই প্রয়োজন ছাড়া আসলে মানুষ কিন্তু যেহেতু আতঙ্ক তাদের মনে একটু কাজ করছে, যদিও বলা যাবে না যে লকডাউন আসলে কার্যকর হয়েছে এমনটা নয়, তবে জনমনে কিছুটা আতঙ্ক যে বিরাজ করছে সেটির কারণেই কিন্তু অনেকেই আসলে ঘর থেকে আজকে বের হয়নি। তো রাস্তায় আমরা যে চিত্র দেখছি, আর আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে বলতে হলে যে তারা কিন্তু শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানেই কিন্তু তারা সচেতন অবস্থায় রয়েছে এবং খুব ভালোভাবেই তারা কিন্তু তাদের যে দায়িত্ব রয়েছে সেটি পালন করে চলেছেন এবং এখন পর্যন্ত এই যে দুপুর গড়িয়েছে এখন পর্যন্ত কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এই জায়গাগুলোতে কিন্তু চোখে পড়েনি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ হুমায়ুন কবির এবং নাহিদ সিরাজের নিমি, আপনারা দুজনেই রাজধানী থেকে যোগ দিয়েছিলেন। দুজনে বলছিলেন আজকের পরিস্থিতি অন্য দিনের মতো যানজট নেই, যান চলাচল কিছুটা কম, যেহেতু এই ধরনের পরিস্থিতিতে মানুষজন একটু কম বেড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতি ঘটেনি বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ। এদিকে কর্মসূচির অংশ হিসেবে ভোরে ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে কতিপয় স্থানীয় জনতা। এতে মহাসড়কের দুই পাশে বেশ কিছু যান আটকে গিয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে মাদারীপুরের শিবচরে সকালে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এই সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অন্যদিকে লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জের গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় একটি গাড়িতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে শহরের মডেল স্কুল রোডে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বন্দর নগরী চট্টগ্রামের চিত্র জানাতে যোগ দেবেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, লকডাউনে চট্টগ্রাম নগরীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানতে চাই আপনার কাছে। মুহূর্তে রয়েছি চট্টগ্রাম অর্থাৎ সিটি গেটে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে রয়েছি। আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে সতর্কতা অর্থাৎ সর্বোচ্চ সতর্কতা তারা জারি করেছেন এবং আমরা দেখছি প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু চেকপোস্ট বসিয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি বিজিবি এবং সেনাবাহিনী যে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিন্তু টহল দিচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু চট্টগ্রামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যে ছাত্র শিবির এবং অন্যান্য দলের নেতাকর্মীরা কিন্তু নগরীর বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু বিক্ষোভ করছেন, মিছিল করছেন এবং আমরা দেখছি পুলিশের যে সতর্কতা অর্থাৎ চট্টগ্রাম যে প্রবেশ মোড়গুলা রয়েছে প্রবেশ মোড়গুলাতে তারা গুরুত্ব দিচ্ছেন, অর্থাৎ এই চেকপোস্ট বসিয়ে যাদেরকে সন্দেহ লাগছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথায় যাচ্ছে কি জন্য আসছেন। অন্যদিকে যদি বলি নগরীর কিন্তু যে গণপরিবহন অন্যান্য দিনের চেয়ে অনেকটাই কম। আর আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেহেতু রয়েছি যদি আপনাকে একটু দেখাই, অর্থাৎ এখানে আমরা বেশিরভাগ কভার ভ্যান এবং ট্রাক দেখতে পাচ্ছি। দূরপাল্লার যে বাস অর্থাৎ যাত্রীবাহী বাস, সেই বাস কিন্তু একদমই কম দেখা যাচ্ছে, অন্যান্য দিনের তুলনায় অনেক কম অর্থাৎ যাত্রীবাহী বাস। তো অন্যদিকে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে চট্টগ্রামে, তবে জনমনের মনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। অলি, সুমন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
লকডাউনের মধ্যেই দূরপাল্লার কিছু বাস চলাচল করলেও যাত্রীর সংখ্যা কম। এ বিষয়ে আরও জানাতে কালিয়াকৈরের চন্দ্রা মোড় থেকে যোগ দিবেন সহকর্মী আলহাজ হোসেন। আলহাজ, মহাসড়কের যান চলাচলের চিত্র কেমন দেখছেন? আপনি সেখানে রয়েছেন, খবরটি জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, বলি আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখতে পেরেছি যে প্রতিদিনের যে তুলনায় কিন্তু যানবাহনের সংখ্যা অনেকটা কম, এবং লকডাউনের কারণে যাত্রীবাহী পরিবহন রয়েছে সেগুলো তুলনামূলকভাবে কম রয়েছে। দূরপাল্লা যে যানবাহন রয়েছে সেগুলো দেখা কম মিলেছে, কিন্তু বেলা বাড়ার পর থেকে অনেকটা দেখা মিলেছে। আমি যদি একটু দেখাতে চাই যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যে চিত্রটি চন্দ্রা মোড় এলাকায়, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যানবাহনের চিত্র একেবারে কম দেখা যাচ্ছে, এবং জনমনের একটা আতঙ্ক কাজ করছে যে লকডাউনের কারণে কিন্তু তারা প্রয়োজন ছাড়া কিন্তু বের হচ্ছে না। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা রয়েছেন, তারা মাঠে কাজ করে যাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তারা বিক্ষোভ করছেন, তারা মোটরসাইকেল র্যালি করছেন, যাতে করে যে নাশকতা যাতে সৃষ্টি না হয়, এর কারণে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যে চিত্রটি সকালের চেয়ে কিন্তু দুপুরের বেলা বাড়ার পর কিন্তু অনেকটা যানবাহন চলাচল করছে। এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে সর্বশেষ খবর। আলহাজ, আপনাকে ধন্যবাদ। মহাসড়কের চিত্র দেখলাম, সেখানে জনমনে আশঙ্কা থাকায় দূরপাল্লার যানবাহনের সংখ্যা কিছুটা কম। ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউনের নামে একটি গোষ্ঠী নৈরাজ্য চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট দিলে সময় ও অর্থের সাশ্রয় হবে। নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হলে 5 আগস্টের পরাজিতরা উৎসাহ পাবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। দেশের প্রায় 25 থেকে 30টি স্থানে চোরাগুপ্তভাবে হামলা করা হয়েছে, বোমাবাজি করা হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে, বাস চালককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাদের ব্যাপারে লকডাউন তো বাংলাদেশের জনগণের, করোনা ভাইরাস যেমন মানুষের শ্বাসরুদ্ধ করে দিত, আওয়ামী ফ্যাসিবাদ ছিল জাতির শ্বাস রুদ্ধ করে দেওয়া একটি রাজনৈতিক দল, যারা জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছে। আগামী নির্বাচনে খেলোয়াড়রা সহযোগিতা না করলে কমিশন নিরপেক্ষতা হারাবে বলে আশঙ্কা জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিযোগীদের সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে আশঙ্কার কথা জানান তিনি। সিসি বলেন, নির্বাচনে খেলবে রাজনৈতিক দলগুলো, তাদের রেফারির ভূমিকায় থাকবে কমিশন, কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে ইসি নিরপেক্ষতা হারাবে, প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। এ সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা আপনাদেরকে আমাদের সাথে পেতে চাই, একটা সুন্দর জাতীয় নির্বাচন একটা উপহার দেওয়ার জন্য আপনাদেরকে সাথে পেতে চাই। এমনিতেই তো বিশেষ পরিস্থিতি, একটা বিশেষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, এখন পরিস্থিতি একটা ভিন্ন ধর্মী, আপনারা সবাই জানেন, আমার বুঝিয়ে বলার দরকার নেই। সুতরাং এর মধ্যে এই নির্বাচন করতে গিয়ে আমাদের অনেকগুলো অতিরিক্ত জিনিস কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়ছে। সুতরাং আপনাদের সহযোগিতা অধিকতর প্রয়োজন। এখন রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, প্রথম দিনে কোন কোন দল অংশ নিয়েছে সেটি সহ আর কি খবর আপনার কাছে আছে বলবেন আমাদের। আপনি হয়তো জেনে থাকবেন যে আজ নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখানে আলোচনা হয়েছে। এখানে 2 ধাপে আলোচনা হবে। তো আজকে ছিল সকালের দিকে প্রথম ধাপের আলোচনা। তো এখানে প্রথম ধাপে 6টি রাজনৈতিক দল এসেছিল, নিবন্ধিত রাজনৈতিক দল এসেছিলেন। তাদের মধ্যে ছিলেন হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ কংগ্রেস, মুসলিম লীগ,
ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, তারপরে আরও এসেছিলেন হচ্ছে সমাজতান্ত্রিক দল, তারপরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলও এসেছিলেন, এটা হচ্ছে বাসদ, আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং নাগরিক ফ্রন্ট। এছাড়া আরেকটা দল এসেছিলেন, সেটা হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের কিছু প্রতিনিধি। তো তাদের যে বক্তব্যটা ছিল, এই 6টি প্রতিনিধি যে দলটা এসেছিলেন তারা বারবারই একটা কথা বলছিলেন, এখনো পর্যন্ত নির্বাচনের মাঠ তৈরি নেই। তো এতে করে তারা খুব সংশয় প্রকাশ করেছেন। তারা আরও বলেছেন যে ভোটারদের আচরণবিধি লঙ্ঘন, এমনকি পোস্টার সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যে বিভিন্ন এলাকায় পোস্টার দেয়াতে, তো এতে করে কিন্তু আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। তো এটা নিয়ে পরে নির্বাচন কমিশনার, যে প্রধান নির্বাচন কমিশনার, উনি যেটা জানিয়েছেন যে সমস্ত কিছু কোনো মতে কোনো বিষয়ে এই নির্বাচন একটু অন্যরকম হবে বলে আশা প্রকাশ করেছেন, এবং ইনি এটিও জানিয়েছেন যে রাজনৈতিক প্রভাবমুক্ত একটা নির্বাচন তিনি জনগণকে উপহার দেবেন। একই সঙ্গে উনি যেটা আরেকটু বলেছেন যে নির্বাচনের ওই সময় থেকে আগে তফসিল ঘোষণার পর থেকে প্রত্যেকটা ভোটার যদি কোনো প্রত্যেকটা প্রার্থী যদি কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন স্বয়ং নির্বাচন কমিশন। তো ওলি এর পর্যায়ে আবার দ্বিতীয় বৈঠক হবে 2টার পরে। তো আমি আপনাদের পরবর্তীতে আবার আপনার সাথে সংযুক্ত হব। যে মনে আপনি থাকুন, সেখানে আবারও আমরা পরবর্তীতে আপনার সাথে যোগ করব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তরুণদের শুধু দেশে নয়, বিশ্বেও সেরা হতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, এর মাধ্যমে শিশু কিশোররা নিজেদের নতুন করে আবিষ্কারের সুযোগ পেয়েছে। শিশুদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় সম্পৃক্ত করার তাগিদও দেন প্রধান উপদেষ্টা। প্রতিযোগিতা অন্ত নেই, আমাদের চেষ্টা হবে যার যার প্রতিভা সে যেন বের করার সুযোগ পায় এবং তাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। আন্তর্জাতিকভাবে তারা যে সেরা হবে, এখান থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। তো সেটারও ব্যবস্থা করতে হবে। শুধু এখানে দূরে এসে থেমে গেলাম, বাংলাদেশ সেরা হলো, বাকিটা কোথায়? আমরা বাংলাদেশের সীমা ছাড়িয়ে বের হতে চাই। আমরা বাংলাদেশেরও সেরা, আমরা বিশ্বেরও সেরা। কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গণভোটের বিষয়েও দিক নির্দেশনা আসতে পারে। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় 17ই নভেম্বর। কোনো কর্মসূচি বিচারে প্রভাব ফেলবে না বললেন চিফ প্রসিকিউটর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে সাড়া নেই, রাজধানীতে যান চলাচল সীমিত। ফরিদপুর সহ কয়েক স্থানে আগুন অবরোধ। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া আগামী নির্বাচন নিরপেক্ষতা হারাবে শঙ্কা সিইসির। আচরণবিধি ভঙ্গে ছাড় না দেওয়ার হুঁশিয়ার। এবং তরুণদের শুধু দেশে নয়, বিশ্বেও সেরা হতে হবে বললেন প্রধান উপদেষ্টা। নতুন কুড়ি বিজয়ীদের পুরস্কার বিতরণ, কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।